আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা ইসরাত জাহান। আশা করছি আমার সকল ছাত্রছাত্রী স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন। শুরু করছি আমাদের আজকের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাস। তো লাস্ট ক্লাসে কি করেছিলাম সেটা আগে মনে করিয়ে দেব, দেন আমি আপনাদের আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা এমএম প্রপোজিশনের ম্যাথ করেছিলাম। তো সেখানে শুরুতে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এমএম প্রপোজিশনের ক্ষেত্রে উইথ ট্যাক্স এই হেডিংস এর আন্ডারে বেশ কিছু ফর্মুলা দিয়েছি, আবার উইদাউট ট্যাক্স সেই হেডিংস এর আন্ডারে বেশ কিছু ফর্মুলা দিয়েছিলাম। এরপর আমরা দুটো অঙ্ক করেছিলাম। এই ছিল আমাদের লাস্ট ক্লাসের আমাদের ওভারঅল ব্রিফ। আজকে যে কাজটা করব সেটা হচ্ছে এমএম প্রপোজিশনে বেসিক্যালি তিনটা টপিকের ম্যাথ হয়। একটা হচ্ছে উইথ ট্যাক্স, যেটা দিয়ে লাস্ট ক্লাসে আমরা ম্যাথ করেছি, উইদাউট ট্যাক্স যেটা দিয়ে আমরা লাস্ট ক্লাসে ম্যাথ করেছিলাম, আর আরেকটা বাকি আছে আরবিট্রেজ প্রসেস। সেই আরবিট্রেজ প্রসেস দিয়ে যদি আমরা ম্যাথ করে ফেলি তাহলে আমাদের এমএম প্রপোজিশনের ম্যাথ শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে। এরপর আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে, আমার কেমন জানি মনে হচ্ছে আমার সঙ্গে যে পেয়ার টিচার ছিলেন উনি হয়তোবা আপনাদের সেকেন্ড চ্যাপ্টার ধরতে পারেন নাই। তো সেকেন্ড চ্যাপ্টারটাও আমি স্টার্ট করতে যাচ্ছি। আমরা একটু সিরিয়ালি যাই, তাহলে মনে হয় আপনাদের জন্য ভালো হবে। তো শুরু করলাম চ্যাপ্টার 3। দেখেন থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, সেখানে এমএম প্রপোজিশন আরবিট্রেজ প্রসেস। ফার্স্ট অফ অল আমি একটু আপনাদের সংক্ষেপে বলি যে আরবিট্রেজ প্রসেস বিষয়টা কি। আরবিট্রেজ প্রসেস মানেই হচ্ছে অ্যাজ অ্যান ইনভেস্টর আমি কোনো একটা মার্কেট থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসেট মিনিমাম প্রাইসে কিনে অ্যানাদার মার্কেটে সেটা ম্যাক্সিমাম প্রাইসে সেল করব, এন্ড দাস আই উইল গেইন প্রফিট। এই প্রসেসটাকে বলা হচ্ছে আরবিট্রেজ প্রসেস। একটা ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট মিনিমাম প্রাইসে কিনে অ্যানাদার ফাইন্যান্সিয়াল মার্কেটে সেটা ম্যাক্সিমাম প্রাইসে সেল করা, এই এন্ড দাস প্রফিট গেইন করা, এই বিষয়টাকে বলা হয় আরবিট্রেজ প্রসেস। তো দেখেন আমরা আজকে আরবিট্রেজ প্রসেসে একটা ম্যাথ করছি। প্রবলেম 1, এখানে কি বলেছে, দা টু কোম্পানিজ এক্স এন্ড ওয়াই, মানে একটা হচ্ছে এক্স কোম্পানি আর একটা হচ্ছে ওয়াই কোম্পানি, বিলং টু ইকুইভ্যালেন্ট রিস্ক ক্লাস। দুটো কোম্পানির এই রিস্ক লেভেল সমান। বোথ অফ দেম আর আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট except that y is liver farm and x is unliver farm। বলা হচ্ছে তারা দুজনই দেখেন both of them are identical in every aspect, দুজনই সব ক্ষেত্রেই হচ্ছে সমান। এখন আরেকটা কি, except that ব্যতিক্রম হচ্ছে y হচ্ছে লিভার ফার্ম, অর্থাৎ যারা ইকুইটি ক্যাপিটালের পাশাপাশি ডেট ক্যাপিটাল ইউজ করে, যেটা নিয়ে আমি লাস্ট ক্লাসের ম্যাথের ক্ষেত্রে বেশ কিছু কথা বলেছি, and x is unlevered farm। x হচ্ছে আনলিভার্ড ফার্ম, যারা শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল ব্যবহার করে, কোনো ডেট ক্যাপিটাল ব্যবহার করে না। কোম্পানি y has a debt capital of টাকা 6 লাখ। তো y কোম্পানি যারা কিনা লিভার ফার্ম, তাদের ডেট ক্যাপিটাল আছে 6 লাখ টাকা এট দ্য রেট অফ 10% ইন্টারেস্ট। এর এগেইনস্টে তারা ইন্টারেস্ট পে করে 10%। আদার ইনফরমেশন আর অ্যাজ ফলোজ, অন্যান্য তথ্যগুলো নিচে উল্লেখ করা হলো। তো সেখানে কি কি তথ্য আছে দেখেন, পার্টিকুলারস এক্স অর্থাৎ আনলিভার ফার্ম, ওয়াই লিভার ফার্ম। দেখেন এখানে বেশ কিছু তথ্য আছে। এক্স ফার্মের নেট অপারেটিং ইনকাম অর্থাৎ ইবিআইটি আছে 1,50,000, ওয়াই ফার্মের ইবিআইটি অর্থাৎ নেট অপারেটিং ইনকাম আছে 1,50,000। নেট অপারেটিং ইনকাম থেকে ইন্টারেস্ট মাইনাস করেছে। ইন্টারেস্টের ক্ষেত্রে দেখেন কি করেছে, 6 লাখ ইনটু 10%। আচ্ছা, ইন্টারেস্ট পে করে তারাই যারা ডেট ক্যাপিটাল ইউজ করে অর্থাৎ লিভার ফার্ম। তো এখানে দেখেন আনলিভার ফার্মের ক্ষেত্রে ইন্টারেস্ট নাই, লিভার ফার্মের ক্ষেত্রে ইন্টারেস্ট দিয়েছে 60,000। কোথেকে এসেছে জানেন, দেখেন উপরে লেখা আছে এই যে কোম্পানি ওয়াই হ্যাজ আ ডেট ক্যাপিটাল অফ টাকা 6 লাখ এট দ্য রেট অফ 10%। ওয়াই কোম্পানির ডেট ক্যাপিটাল অর্থাৎ লোন হচ্ছে 6 লাখ টাকা, ইন্টারেস্ট হলো 10%। তাহলে 6 লাখের 10% কত হয় দেখেন 60,000, সেটা এখানে দিয়েছে। আর এক্স যেহেতু আনলিভার ফার্ম, ওরা ডেট ক্যাপিটালই ব্যবহার করে না, আবার ইন্টারেস্ট থেকে আসবে, এই জন্য এখানে ছোট একটা হাইফেন অর্থাৎ জিরো দিয়েছে। তো এখন কি করেছে দেখেন, নেট অপারেটিং ইনকাম থেকে ইন্টারেস্ট মাইনাস করলে আমরা পাই নেট ইনকাম। এক্স ফার্মের নেট ইনকাম 1,50,000, ওয়াই ফার্মের নেট ইনকাম হচ্ছে 90,000। এবার ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, যেটাকে আমরা বলি কস্ট অফ ইকুইটি কেই, এক্স ফার্মের ক্ষেত্রে হচ্ছে 15%, ওয়াই ফার্মের ক্ষেত্রে 20%। মুখস্থ করে ফেলেন, এই কোশ্চেনে ওয়াই হচ্ছে লিভার ফার্ম, এক্স হচ্ছে আনলিভার ফার্ম, অর্থাৎ এক্স শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল ব্যবহার করে, কোনো ডেট ক্যাপিটাল ব্যবহার করে না। ওয়াই ইকুইটি ক্যাপিটাল ব্যবহার করে, আবার ডেট ক্যাপিটাল ব্যবহার করে।
এবার মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস, এক্স ফার্মের ক্ষেত্রে আছে 10 লাখ, ওয়াই ফার্মের ক্ষেত্রে আছে 4,50,000। মার্কেট ভ্যালু অফ ডেট, যেহেতু এক্স আনলিভার্ড ফার্ম, আনলিভার্ড ফার্মের কোনো ডেট ক্যাপিটাল হয় না, তাই এখানে 0। আর ওয়াই ফার্মের মার্কেট ভ্যালু অফ ডেট দেয়া আছে 6 লাখ। এগুলো কিন্তু কোশ্চেন, এটা কিন্তু অ্যানসার না, এখানে ইনফরমেশন দেয়া আছে। এবার ভ্যালু অফ দ্য ফার্ম অর্থাৎ ভি, আমরা জানি এস এর সাথে বি যোগ করলেই ভি হয়। তো দেখেন এক্স ফার্মের ক্ষেত্রে এস এর সাথে বি যোগ করেছে, 10 লাখের সাথে 0 যোগ করলে 10 লাখই হয়। আর ওয়াই ফার্ম হচ্ছে লিভার ফার্ম, ওদের এস আছে 4,50,000 আর বি আছে 6 লাখ, যোগ করলে হয় 10,50,000। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, যেটা কিনা কে ও, এক্স ফার্মের ক্ষেত্রে আছে 15%, ওয়াই ফার্মের ক্ষেত্রে আছে 0.143 অর্থাৎ 14.3%। এই হচ্ছে দুটো ফার্মের ইনফরমেশন। আবার দেখেন দুটো ফার্মেরই নেট অপারেটিং ইনকাম অর্থাৎ ইপিআইটি দেয়া আছে, ইন্টারেস্ট দেয়া আছে, নেট ইনকাম দেয়া আছে, কে এর মান দেয়া আছে, মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস এর মান দেয়া আছে, মার্কেট ভ্যালু অফ ডেট বি এর মান দেয়া আছে, ভ্যালু অফ দ্য ফার্ম ভি এর মান দেয়া আছে, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কে ওর মান দেয়া আছে। কোশ্চেন কিন্তু শেষ হয় নাই। দেখেন সেকেন্ড পেজে কি বলেছে, সাপোজ an investor hold 5% share of company Y, then show the arbitrage process। এটার মানে হচ্ছে ধরে নেন এটা হচ্ছে দুটো কোম্পানির তথ্যচিত্র। একজন ইনভেস্টর সে ওয়াই ফার্মের যে ক্যাপিটাল আছে তার 5% হোল্ড করে, অর্থাৎ সে যখন এখানকার 5% এর শেয়ার হোল্ডার, তার মানে হচ্ছে ওদের ইকুইটিরও 5% তার ইনভেস্ট আছে, ওদের ডেট ক্যাপিটালও 5% ওনার ইনভেস্ট আছে। আবার যখন সে একটা এন্ড অফ দ্য ইয়ার ইনকাম রিসিভ করবে, ওদের ইকুইটি থেকে যে ইনকাম হবে তারও 5% সে পাবে, আবার ডেট ক্যাপিটাল থেকে যে ইনকাম হবে তারও 5% সে পাবে। কারণ হচ্ছে কি আমরা যখন কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হই, এটার মানে হচ্ছে ওই কোম্পানির যত পার্সেন্ট আমার ইনকাম হয়েছে, ইনকামেরও ঠিক তত যত পার্সেন্ট এক্সপেন্ডিচার হয়েছে, ওই কোম্পানির যা এক্সপেন্ডিচার আছে সেখানে যত পার্সেন্ট এক্সপেন্ডিচারে আমার কন্ট্রিবিউশন আছে, ওখান থেকে যে ইনকাম হবে সেই ইনকামেরও ঠিক তত পার্সেন্ট আমারই হবে। যেমন অংশীদারি কোম্পানিতে আপনারা করেছেন, আমি যদি 50% ইনভেস্ট করি তাহলে ওখানকার প্রফিটেরও 50% আমার, আমি যদি 25% ইনভেস্ট করি তাহলে ওখানকার প্রফিটেরও 25% আমার। জাস্ট এখানে তাই বলা হচ্ছে একজন ইনভেস্টর যদি ওয়াই ফার্মের 5% শেয়ার হোল্ডার হয়, অর্থাৎ ওদের ইকুইটিরও 5% তার ইনভেস্টমেন্ট আছে, ডেট ক্যাপিটালও 5% তার ইনভেস্টমেন্ট আছে। আবার যখন কি ইনকাম করবে, ইকুইটি থেকে যে ইনকাম হবে অর্থাৎ নেট ইনকাম তারও 5% তার, আবার ডেট ক্যাপিটাল থেকে যে ইনকাম হবে ইন্টারেস্ট তারও 5% ওই শেয়ার হোল্ডারেরই হবে। বলেছে তাই যদি হয় তাহলে আরবিট্রেজ প্রসেসটা কেমন হবে। সেকেন্ডে বলেছে অ্যাকর্ডিং টু এমএম অ্যাপ্রোচ when the arbitrage process will come to an end, এমএম অ্যাপ্রোচ অনুযায়ী কখন তার এই আরবিট্রেজ প্রসেসটা শেষ হবে। বলেছে আরবিট্রেজ প্রসেস, আরবিট্রেজ প্রসেস হবে সেটা দেখাতে বলেছে, আর বলেছে প্রসেস নিশ্চয়ই চলতে থাকবে না, কখনো না কখনো শেষ হবে, তাই না? তো বলেছে when the arbitrage process শুরু করছি। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন, এবার আমরা সলিউশনে যাচ্ছি। তো একটা মুখস্থর মতো করে রাখেন, যদি এমএম অ্যাপ্রোচে কখনো আরবিট্রেজ প্রসেস আপনাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়, আপনারা যেটা করবেন এই আরবিট্রেজ প্রসেসের ম্যাথ করার সিস্টেম হচ্ছে প্রথমে ওই যে বলেছে না যে যদি একজন ইনভেস্টর ওয়াই ফার্মের 5% এর হোল্ডার হয়, এরকম একটা কথা বলা আছে না, দেখেন আমাদের লাস্টে বলেছে সাপোজ অ্যান ইনভেস্টর হোল্ড 5% শেয়ার অফ কোম্পানি ওয়াই দেন শো দ্য আরবিট্রেজ প্রসেস। তো এটাই বলেছে যদি এইরকম বলে, তো এই ক্ষেত্রে যেটা করবেন সবার আগে আপনি শো করবেন যদি সে ওয়াই কোম্পানির 5% ইনভেস্ট করে তাহলে তার খরচ কত পড়ে, পাশাপাশি কম্পেয়ার করবেন এক্স ফার্মের সাথে, যে যদি সে এক্স ফার্মিং এর 5% এর হোল্ডার হতো তাহলে তার অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কত হতো। তাহলে ফার্স্ট অফ অল লিভার ফার্ম অর্থাৎ যেই ফার্মে তাকে ইনভেস্ট করতে বলা হয়েছে সেখানে ইনভেস্ট করলে তার টোটাল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কত হতো সেটা দেখাবেন। পাশাপাশি আরেকটা কোম্পানি যেটা আছে এক্স ফার্ম অর্থাৎ আনলিভার ফার্ম,
ওই আনলিভার্ড ফার্মে যদি সে 5% ইনভেস্ট করতো ওয়াইতে না করে, তাহলে তার অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কত হতো, ওটা কম্পেয়ার করার জন্য। ঠিক আছে, এরপরে দেখবেন যে কোনখান থেকে ইনকাম কেমন, ইনভেস্টমেন্টের সাথে ইনকাম কম্পেয়ার করে আমরা ডিসিশন নেব। তো শুরু হচ্ছে, তো দেখেন আমি কিভাবে সলিউশনটা দেখিয়েছি। দেখেন পার্টিকুলার্স, ফার্ম এক্স আনলিভার্ড ফার্ম, ফার্ম ওয়াই লিভার ফার্ম। মনে রাখবেন ইনভেস্টরকে ইনভেস্টমেন্টের প্রপোজাল দেওয়া হয়েছে ওয়াই ফার্মে ইনভেস্টমেন্টের জন্য। ঠিক আছে, আমি আরো বলেছিলাম যে যদি সে কোনো ফার্মের শেয়ার হোল্ডার হয় তাহলে ওখানকার ডেট ক্যাপিটালেরও 5% এর ওনার সে, ইকুইটি ক্যাপিটালেরও 5% এর ওনার সে। ওকে, তাহলে দেখেন ইনভেস্টমেন্ট ইন ডেট ক্যাপিটাল, এক্স ফার্ম হচ্ছে আনলিভার্ড ফার্ম, ওখানে কোনো ডেট ক্যাপিটাল নাই, অর্থাৎ জিরো, ওখানে ডেট ক্যাপিটালে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই। ওয়াই ফার্ম, ওয়াই ফার্মের ডেট ক্যাপিটাল কত, আমি একটু কোশ্চেনে যাচ্ছি। ওয়াই ফার্মে দেখেন কোম্পানি ওয়াই হ্যাজ এ ডেট ক্যাপিটাল অফ টাকা 6 লাখ, কোম্পানি ওয়াই এর 6 লাখ টাকা ডেট ক্যাপিটাল আছে। তো তার মধ্যে ওই ইনভেস্টরের 5% টাকা ইনভেস্ট করা আছে, তাহলে 6 লাখের 5% কত হয়, 30,000। তাহলে ওয়াই ফার্মে যে 6 লাখ টাকা ডেট ক্যাপিটাল আছে তার মধ্যে 30,000 টাকা ওই শেয়ার হোল্ডারে ইনভেস্ট করা। ওকে, এবার হচ্ছে ইকুইটি। ইকুইটি দেখি দেখি তো আমরা এক্স এ ইকুইটি ক্যাপিটাল কত, এই দেখেন মার্কেট ভ্যালু অফ ইকুইটি, এক্স ফার্মের মার্কেট ভ্যালু অফ ইকুইটি হচ্ছে 10 লাখ, যার 5% হবে ওই পার্সনের। হ্যাঁ, তো দেখেন আমি তাই করেছি, ইকুইটির ক্ষেত্রে কি করেছি, এস ইনটু 5%, এক্স ফার্মের এস হচ্ছে 10 লাখ, তার 5% যদি সে ইনভেস্ট করে তাহলে এক্স ফার্মের 50,000 টাকা ইকুইটি হিসেবে তার ইনভেস্ট করা। আর কোশ্চেনে দেখেন ওয়াই ফার্মের মার্কেট ভ্যালু অফ ইকুইটি অর্থাৎ এস, এস হচ্ছে এই যে 4,50,000, তাহলে এই 4,50,000 এর 5% 22,500। তাহলে দেখা যাচ্ছে এক্স ফার্ম অর্থাৎ আনলিভার্ড ফার্মে যদি সে ইনভেস্ট করে তাহলে ডেট ক্যাপিটাল নাই, ইকুইটি ক্যাপিটালে তার ইনভেস্ট করতে হচ্ছে 50,000, এন্ড দাস এক্স ফার্মে যদি সে 5% এর ওনার হয় তাহলে তার টোটাল ইনভেস্টমেন্ট হবে 50,000। ওয়াই ফার্মের ডেট ক্যাপিটাল হলো 6 লাখ টাকা, তার 5% যদি সেই লোক ইনভেস্ট করে তাহলে তার সেখানে ডেট ক্যাপিটাল পারপাজে তার ইনভেস্টমেন্ট হচ্ছে 30,000। আর ওয়াই ফার্মের ইকুইটি আছে 4,50,000 টাকা, তার 5% যদি ওই পার্সন ইনভেস্ট করে তাহলে তার কন্ট্রিবিউশন আছে 22,500। তাহলে ওয়াই ফার্মের যদি 5% এর ওনার সে হয় তাহলে তাকে টোটাল ইনভেস্ট করতে হচ্ছে 52,500। আর এক্স ফার্মের যদি 5% এর শেয়ার হোল্ডার সে হয় তাহলে তাকে এক্স ফার্মে ইনভেস্ট করতে হবে 50,000। এখান থেকে ওনার মনে কনফিউশন শুরু যে আমার কি আসলে ওয়াই ফার্মে ইনভেস্ট করা উচিত, কারণ ওয়াই ফার্মে আমাকে ইনভেস্ট করার প্রপোজাল দেওয়া হয়েছে, তো ওয়াই ফার্মের যে ডেট আর ইকুইটি আছে সেখানকার 5% যদি আমার ইনভেস্ট করা হয় তাহলে আমাকে খরচ করতে হবে 52,500, কিন্তু এক্স ফার্মে যদি আমি 5% এর ওনার হই তাহলে আমাকে টোটাল ইনভেস্ট করতে হবে 50,000। এবার দেখি, ঠিক আছে ইনভেস্টমেন্ট বেশি হলে কোনো ব্যাপার না, যদি এখান থেকে আমাদের রিটার্ন বেশি হয় তাহলে সেখানে ইনভেস্ট করতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো দেখি এবার তাহলে রিটার্নটা কেমন হয়, যেখানে যেখানে ইনভেস্টমেন্ট সেখান সেখান থেকে রিটার্ন। আচ্ছা, ডেট ক্যাপিটালে যদি কেউ ইনভেস্ট করে সেখান থেকে সে যা পায় সেটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এক্স ফার্মের ক্ষেত্রে দেখেন ওরা তো আনলিভার্ড ফার্ম, ওরা তো ডেট ক্যাপিটাল ব্যবহারই করে না, ওদের আর কোনো ইন্টারেস্ট আসবে কোথা থেকে, তাই না? ওয়াই ফার্মের ক্ষেত্রে দেখেন তো কি বলেছে, অ্যামাউন্ট অফ ইন্টারেস্টের 5%। ওয়াই ফার্মের আমরা একটু কোশ্চেনে যাই, ওয়াই ফার্মের অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে 60,000 টাকাই দেখতে পাচ্ছেন, এটার 5% হবে। তাহলে দেখেন ওয়াই ফার্মের অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট 60,000 আর ওনারশিপ হলো 5%। তাহলে ওয়াই ফার্ম যে 60,000 টাকা ইন্টারেস্ট দেয় তার 3,000 টাকা পাবে ওই পার্সন যে কিনা ওখানে ইনভেস্ট করেছিল। এবার ফ্রম ইকুইটি, এটা সূত্র হচ্ছে নেট ইনকাম, নেট ইনকামের 5%। এবার দেখি এক্স ফার্মের নেট ইনকাম কত, এক্স ফার্মের নেট ইনকাম 1,50,000, ওয়াই ফার্মের নেট ইনকাম 90,000। এক্স ফার্মের নেট ইনকাম 1,50,000, ওয়াই ফার্মের নেট ইনকাম 90,000।
তাহলে এই দেখেন এক্স ফার্মের 1,50,000 এর 5% ওই পার্সনের যদি হয় তাহলে সেখান থেকে তার ইনকাম হচ্ছে 7,500। ওয়াই ফার্মের নেট ইনকাম যদি 90,000 হয় তার 5% যদি তার হয় তাহলে সেখান থেকে সে পাচ্ছে 4,500। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবার তাহলে দেখেন ফার্ম এক্স থেকে তার ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000, রিটার্ন হচ্ছে 7,500। ফার্ম ওয়াই তে তার ইনভেস্টমেন্ট যদি সে ইনভেস্ট করে তাহলে ইনভেস্ট করতে হবে 52,500, সেখান থেকে তার রিটার্ন হচ্ছে 7,500। এবার একটু খেয়াল করেন, তাকে শেয়ার হোল্ডার হতে বলা হয়েছে ওয়াই ফার্মের। ওয়াই ফার্মের যদি 5% এর ওনার সে হয় তাহলে সেখানে টোটাল ইনভেস্ট করতে হবে তাকে 52,500, সেখান থেকে সে রিটার্ন পাবে 7,500। একইভাবে যদি সে এক্স ফার্মে 5% ইনভেস্ট করে তাহলে তার টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াবে 50,000, সেখান থেকে সে রিটার্ন পাবে 7,500। এবার ঠান্ডা মাথায় বলেন, দুটো ফার্ম থেকে আপনি 7,500 টাকা ইনকাম করছেন, বাট ইনভেস্টমেন্ট দুটো আলাদা। আপনি কোন ফার্মে ইনভেস্ট করবেন? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটা হচ্ছে আপনি অবশ্যই এক্স এ ইনভেস্ট করতে চাবেন, কারণ ইনকাম সেম, তাই না? কিন্তু ওয়াই ফার্মে আপনাকে এক্স এর চাইতে 2,500 টাকা বেশি ইনভেস্ট করতে হচ্ছে। আপনি অবশ্যই এক্স ফার্মে ইনভেস্ট করতে চাবেন, ওয়াই তে না, তাই না? এখন তাহলে বলেছে শো দা আরবিট্রেজ প্রসেস। আমি আপনাদেরকে বলেছিলাম আরবিট্রেজ প্রসেসটা কি হবে সেটা জানতে হলে সবার আগে আপনাকে দেখাতে হবে কোন ফার্মে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কেমন এবং সেখান থেকে রিটার্ন কেমন। এবার দেখেন কমেন্টসটা কি হবে। The arbitrage process will be that the investor will reduce his investment of টাকা 2,500 from farm Y। কারণ কি এক্স এ তার ইনভেস্ট করলে করতে হয় 50,000, ওয়াই তে তাকে ইনভেস্ট করলে করতে হচ্ছে 52,500, তাহলে ওয়াই তে তাকে 2,500 টাকা বেশি ইনভেস্ট করছে না? কারণ কি দেখেন ইনকাম কিন্তু 7,500ই, দেখতে পাচ্ছেন? এক্স এ আমি 50,000 টাকা ইনভেস্ট করে 7,500 টাকা রিটার্ন পাবো, ওয়াই তে 52,500 টাকা ইনভেস্ট করে আমি 7,500 টাকা রিটার্ন পাবো, তাহলে ওয়াই তে আমি কি 2,500 টাকা বেশি ইনভেস্ট করতে হচ্ছে না এক্স এর চাইতে? এটাই বলেছে আরবিট্রেজ প্রসেসটা হবে এরকম, ইনভেস্টর কি করবে ওয়াই ফার্ম থেকে এই 2,500 অতিরিক্ত টাকা তুলে ফেলবে, তুলে এনে কি করবে এক্স এ ইনভেস্ট করবে। এখন কথা হচ্ছে কেন, তাই না? কারণ দেখেন ওয়াই এর চাইতে এক্স এ কম্পারেটিভলি কম ইনভেস্ট করে সেম রিটার্ন পাওয়া যাচ্ছে না? সেটাই বলেছে। The arbitrage process will be that the investor will reduce his investment of টাকা 52,500 minus 50,000, অর্থাৎ reduce his investment of টাকা 2,500 from farm Y and will invest it in farm X। X থেকে এই যে অতিরিক্ত Y এর চাইতে কত বেশি, X এর চাইতে কত বেশি ইনভেস্ট করা হয়েছিল অতিরিক্ত Y তে 2,500 না? সেই 2,500 অতিরিক্ত টাকা সে Y থেকে তুলে ফেলবে, তুলে X এ ইনভেস্ট করবে। এবং করার ফলে কি হবে, যদি আমি এক্স ওয়াই থেকে 2,500 টাকা তুলে নেই, তুলে নিলে হবে কি ওয়াই তেও 50,000 এক্স এও 50,000, সমান হয়ে গেল না? when both firms investment will become equal then the arbitrage process will come to an end। যখন দুটো ফার্মেরই ইনভেস্টেড অ্যামাউন্ট সমান হয়ে যাবে তখনই আরবিট্রেজ প্রসেসটা শেষ হয়ে যাবে। শুনেন আমার এই লেকচারটা আপনারা বারবার শুনবেন, কারণ হচ্ছে এই আরবিট্রেজ প্রসেসের ম্যাথটা কিন্তু এতটা ইজি না যে আপনারা দেখে ফেললেন হ্যাঁ আমরা পারবো, এটা কিন্তু প্র্যাকটিসের একটা বিষয় আছে, আমি আবারও বলছি। আর এই আরবিট্রেজ প্রসেসের ম্যাথটা না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন উইথ ট্যাক্স উইদাউট ট্যাক্সটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি এই আরবিট্রেজ প্রসেসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই ম্যাথগুলো না কলেজের টেস্ট এক্সামে অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ভার্সিটির এক্সামেও বারবার আসে, রিপিট হয়। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি তো নিয়ম শিখিয়ে দিয়েছি, আপনাদের যার কাছে যে রাইটারের বই আছে আমি আবারও বলছি বই খুলে আমার করানো ম্যাথটা সামনে রাখবেন, রেখে সেম টাইপের একটা নতুন কোশ্চেন নিয়ে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অনেক সময় হয় কি বইতে প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, যেহেতু এটা প্রেসে প্রিন্ট করা হয়, কম্পোজ করতে দেয় যাদের কাছে, ওরা ভুল করে ফেলতেই পারে, রাইটার কখনো জেনে শুনে ভুল করে না নিজের বইতে। তো যদি দেখেন যে অ্যানসার মিলছে না, একদম অ্যাকুরেট হয়েছে সবকিছু, অ্যানসার মিলছে না, ধরে নেবেন যে বইতে একটু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, তবে নিজে ভুল করে আবার ওভার কনফিডেন্ট হয়ে বইতে ভুল হয়েছে এরকম কিছু বলে দেন না। ওকে, আমাদের হাতে সময় আছে আর 14 মিনিট। আমরা যেটা করতে যাচ্ছি পরবর্তীতে, দেখেন দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার, এই ছিল আমাদের এই চ্যাপ্টার।
আর একটা বিষয় হচ্ছে আমি অনেক ক্ষেত্রে দেখেছি বিভিন্ন কলেজে, কখনো কখনো আমাদের কলেজে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসে এরকম, ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স সিবিআইটি, calculate EPS and comments which alternative is the best for the company, মানে নরমাল ক্যাপিটাল স্ট্রাকচারের যে অঙ্কগুলো হয় আর কি। তো আমি আপনাদেরকে বলে রাখি ওই অঙ্কগুলো আসলে আমাদের সিলেবাসের মধ্যে নাই, এটা সিলেবাস ইনক্লুডেড না, কিন্তু কোনো কোনো কলেজে আবার আমাদের কলেজেও এটা আসতে দেখা গেছে। তো আমি করাবো, এটা আমার প্ল্যানে আছে। আমার টার্গেট হচ্ছে আগে আমি সিলেবাস রিলেটেড যা আছে চ্যাপ্টার ওয়াইজ সব শেষ করে ফেলবো, দেন আউট অফ সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টুকটাক যা আছে সেটা আমি তখন শেষ করব। এখন যদি আমি শেষ করতে চাই আমি শেষ করতে পারবো, আমার প্রবলেম নাই। আপনারা পিছিয়ে যাবেন, কারণ আগে সিলেবাসের টপিকগুলো শেষ করেন, দেন আউট অফ সিলেবাসের টপিকগুলো আমরা করছি। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমাদের হাতে সময় আছে 13-14 মিনিট, আসেন আমরা আগাই। এখন আমি যেটা করব, আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করব। তো আমি ধরে নিই আপনারা মনে হয় তেমন ক্লাস পান নাই, ধরে নেই কি আমি যতদূর বুঝতে পারছি আপনারা ক্লাসই পান নাই চ্যাপ্টার 2 এর। তাহলে 1 আমি কলেজ যখন আমি ক্লাস নিয়েছিলাম একটা কি দুইটা আমি কোশ্চেন দিয়েছিলাম, আর আমার অনলাইন ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে আমি কিছু পড়িয়েছি, বাকিটা আপনারা বাসায় পড়ে নেবেন, এটা থিওরি বেস। চ্যাপ্টার 3 আমি শেষ করেছি, তাহলে 1 আর 3 মোটামুটি একটা পজিশনে এসেছে। এবার চ্যাপ্টার 2 যদি আমরা ধরতে পারি তাহলে সিরিয়ালে আমরা 1 2 3 তে আছি। দেখেন চ্যাপ্টার 2 নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস। পেয়েছেন সবাই? এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে অল্প কিছু আলোচনা করব থিওরি। আগে আমি এই চ্যাপ্টার থিওরি সব শেষ করব, দেন আমি ম্যাথে যাব, কারণ আসলে থিওরি প্লাস ম্যাথ আসলে পরবর্তীতে থিওরি গুলো আর হয় না। শুরু করছি। দেখেন কোশ্চেন্স গুলো, সেটা হচ্ছে 1 মার্ক এবং 4 মার্কের জন্য। এই চ্যাপ্টার থেকে 10 মার্কসের কোশ্চেন হয় না পার্ট সি তে। রিজন হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, সো এখানে পার্ট সি কোশ্চেনের কোনো সুযোগ নাই। শুরু করছি। দেখেন হোয়াট ইজ রিস্ক, হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং, what is business risk, what is financial risk, what is systematic risk, এটার আরেকটা নাম হচ্ছে মার্কেট রিস্ক, আরেকটা নাম হচ্ছে আনঅ্যাভয়েডেবল রিস্ক। এরপর হচ্ছে what is unsystematic risk বা avoidable risk, what are the techniques or methods of capital budgeting, next হচ্ছে which one is better NPV or IRR, এরপর হচ্ছে হোয়াট ইজ সিই অ্যাপ্রোচ, এটা কি জিনিস যখন আমরা থিওরি পড়াবো তখন বলে দেব। হোয়াট ইজ RADR, এটা তখন যখন অ্যানসার পড়াবো তখন বলে দেব। এরপর হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন সিই এন্ড RADR, দেখতে পাচ্ছেন সবাই? নেক্সট হোয়াট ইজ সেনসিটিভিটি অ্যানালাইসিস, এরপর হচ্ছে হোয়াট ইজ সিমুলেশন, and last হচ্ছে differentiate between systematic risk and unsystematic risk। দেখেন এখানে আমি বেশ কিছু স্পেস খালি রেখেছি, এটার রিজনটা হচ্ছে আপনাদের পড়াতে পড়াতে যদি আমার আরো কিছু থিওরি আমার মনে পড়ে যায় তখন আমি এখানে সেগুলো লিখবো এবং লিখে এগুলোর অ্যানসার গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? তো আপাতত আমি জায়গাটা ফাঁকা রেখে দিচ্ছি। এখন আপাতত আমার মনে পড়ছে না, তবে মনে হচ্ছে দুই একটা থিওরি বাদ গেছে, ওটা আমি তখন অ্যাড করে মনে করে আমি এখানে লিখে দিব এবং আপনাদেরকে অ্যানসার গুলো শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো শুরু করছি আমরা অ্যানসার। আমাদের ফার্স্ট কোশ্চেনই ছিল, দেখেন হোয়াট ইজ রিস্ক। আমরা নরমালি বাংলায় পড়ি ঝুঁকি কি। মনে রাখবেন রিস্ক হচ্ছে এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা ক্রিয়েট হলে আমাকে একটা ফাইনান্সিয়াল লস ফেস করতে হবে। তার মানে হলো রিস্ক ইজ দ্য চান্সেস অফ ফেসিং ফাইনান্সিয়াল লসেস। যদি কোনো ইনসিডেন্ট বা ইভেন্টের সাথে ফাইনান্সিয়াল লস রিলেট বা ইনক্লুড না থাকে তাহলে বুঝে নেবেন সেটা রিস্ক না। তার মানে রিস্ক হতে হলে একটা ফাইনান্সিয়াল লসের একটা ব্যাপার এখানে ইনক্লুড থাকতে হবে। সেকেন্ডে বলা হয়েছে, দেখেন হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং। তো দেখেন আমি কি লিখেছি, দ্য লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন অফ আ ফার্ম ইজ নোন অ্যাজ ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং মানেই হচ্ছে কোন একটা ফার্ম যখন লং টাইম পিরিয়ডে কোথাও ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে যাবে তখন সেই সিস্টেমটা বা সেই ইনভেস্টমেন্ট ডিসিশনটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। কোশ্চেন নাম্বার 3 দেখেন হোয়াট ইজ বিজনেস রিস্ক। 4 এ আছে হোয়াট ইজ ফাইনান্সিয়াল রিস্ক। হোয়াট ইজ বিজনেস রিস্ক, হোয়াট ইজ ফাইনান্সিয়াল রিস্ক। দেখেন আমি কি লিখেছি, বিজনেস রিস্ক ইজ দ্যাট কাইন্ড অফ রিস্ক হুইচ ইজ অ্যারাইজেস ফ্রম অপারেটিং দ্য ডেইলি বিজনেস অ্যাক্টিভিটিস অফ আ বিজনেস ফার্ম। অর্থাৎ কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করতে গিয়ে
যে রিস্কটা অ্যারাইজ হয় সেটাকে বলা হয় বিজনেস রিস্ক। সাপোজ আমার একটা দোকান আছে, সেই দোকানটা অপারেট করতে গিয়ে ডেইলি আমি যে রিস্ক গুলো ফেস করি, যেমন এমন অনেক কাস্টমার আছে না, সিসি ক্যামেরা ধরা পড়ে কয়েকটা প্রোডাক্ট চুরি করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার ফলে কি হলো, আমি ফাইন্যান্সিয়ালি লস ফেস করলাম। এই বিজনেসটা অপারেট করতে গিয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল লসটা আমার হয়েছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস রিস্ক। আবার আমার দোকানে চুরি হলো, দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস রিস্ক। আমার দোকানে ডাকাত করলো, দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস রিস্ক। আমার এই দোকানটা পরিচালনা করতে গিয়ে আমাকে ইলেকট্রিসিটি লাইন নিতে হয়েছে, যেখানে আমি লাইট জ্বলে, ফ্যান চলে, এসি চলছে, আমার সিসি ক্যামেরাটা চলছে। তো বলা হয়েছে যে কোনো কারণে বৈদ্যুতিক গোলযোগের কারণে এগুলো সব বাস্ট হয়ে গেল, ফাইন্যান্সিয়ালি আমি লস ফেস করলাম না, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ বিজনেস রিস্ক। আচ্ছা, তারপরে কি বলেছে, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল রিস্ক। দেখেন ফাইন্যান্সিয়াল রিস্কটা কি জিনিস, এটা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ডিসকাস করতে পারি। একটা হচ্ছে আমি কারো কাছ থেকে লোন নিয়েছি, বড় করেছি, এই বড় লোনটা পে করতে না পারার যে রিস্ক, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক। আবার আমি কাউকে লোন প্রোভাইড করেছি, লেন্ড করেছি, লেন্ডিং অ্যামাউন্ট আদায় করতে না পারার যে রিস্ক, এটাও ফাইন্যান্সিয়াল রিস্ক। তো দেখেন, the inability to get back the lending amount from the borrower is called financial risk. The inability, আমি অপারগ, to get back the ফেরত পাওয়া lending amount, ধার দেয়া amount from the borrower, ঋণ গ্রহীতাকে আমি ধার দিয়েছিলাম, সে ধার দেয়া অ্যামাউন্টটা রিসিভ ফেরত না পাওয়ার যে রিস্ক, এটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক। আবার আপনি বলতে পারেন the inability, আমি কি বলছি, টু গেট ব্যাক দ্য লেন্ডিং অ্যামাউন্ট, দ্য আনএবিলিটি টু পে দ্য বরোড অ্যামাউন্ট, এটাকেও আপনি বলতে পারেন দ্য আনএবিলিটি টু পে দ্য বরোড অ্যামাউন্ট ইজ অলসো নোন অ্যাজ ফাইন্যান্সিয়াল রিস্ক, এটাও হবে। ওকে, দুটোই অ্যাকসেপ্টেবল। এরপরে দেখেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ সিস্টেম্যাটিক রিস্ক। এটার আরেক নাম হচ্ছে মার্কেট রিস্ক, আরেক নাম হচ্ছে আনঅ্যাভয়েডেবল রিস্ক। দেখেন আনঅ্যাভয়েডেবল, যেটাকে অ্যাভয়েড করা যায় না, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, সিস্টেমেটিক রিস্ক হচ্ছে ওই টাইপের রিস্ক যেটাকে আমি মেজার করতে পারছি, যে হ্যাঁ এই রিস্কটা হলে আমার কি পরিমাণ আর্থিক ক্ষতি হতে পারে, এটা আমি মেজার অর্থাৎ পরিমাপ করতে পারছি, কিন্তু এই রিস্কটা আসলে আমি সেটাকে ফেস করতে বাধ্য, এটাকে আমি ঠেকাতে পারবো না বা অ্যাভয়েড করতে পারবো না, দ্যাট কাইন্ড অফ রিস্ক ইজ নোন অ্যাজ সিস্টেমেটিক রিস্ক। দেখেন আমি কি বলেছি, সিস্টেমেটিক রিস্ক ইজ দ্যাট কাইন্ড অফ রিস্ক which can be measured but cannot be avoided, যেটাকে আপনি পরিমাপ করতে পারবেন কিন্তু এটা আসলে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন না, আপনাকে এটা ফেস করতেই হবে। ইট ইজ অলসো নোন অ্যাজ মার্কেট রিস্ক অর আনঅ্যাভয়েডেবল রিস্ক। এখন আপনাদের মাথার মধ্যে এই জিনিসটা ঘুরছে যে মিস একটা এক্সাম্পল দেন, তাই আসেন এক্সাম্পল দিচ্ছি। এটার ডেফিনিশনটা কি ছিল, ইট ক্যান বি মেজার্ড, এটাকে পরিমাপ করা যায়, বাট ক্যানট বি অ্যাভয়েডেড, বাট এটাকে অ্যাভয়েড করা যায় না। সাপোজ ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ, আমি একজন কৃষক, আমি কৃষি পণ্য উৎপাদনের সাথে জড়িত, এটা আমার ব্যবসা। প্রাকৃতিক দুর্যোগ আসলে আমার কৃষি পণ্য নষ্ট হয়ে যাবে, নষ্ট হলে কত টাকা আমার লস হতে পারে আমি এটাকে পরিমাপ করে বলতে পারবো, বাট আমি কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে কোনোভাবে ঠেকাতে পারবো না, দিস ইজ সিস্টেম্যাটিক রিস্ক। আবার ফরেন এক্সচেঞ্জ মার্কেটের নাম আপনারা শুনেছেন, বৈদেশিক মুদ্রার বিনিময় বাজার, যেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান কত হবে আপ ডাউন করে এটা নির্ধারিত হয়। এখন ধর আমি ডলারের ব্যবসা করছি, ডলারের মূল্য আপ ডাউন করে না, করলে সাপোজ ডলারের মূল্য ফ্ল্যাকচুয়েট করলে আমি ডলার ব্যবসায়ী হিসেবে আমার কত টাকা লস হবে এটা আমি মেজার করতে পারছি, বাট আমি কিন্তু ফরেন এক্সচেঞ্জ মার্কেটের এই ডলারের প্রাইসের ফ্ল্যাকচুয়েশনটাকে ঠেকাতে পারবো না, পারবো কি, পারবো না। দিস ইজ ওয়ান কাইন্ড অফ সিস্টেমেটিক রিস্ক। এই জন্য বলেছে ইট ইজ রিলেটেড টু দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, এই যে মার্কেট রিস্ক মার্কেটের সাথে রিলেটেড। ওকে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ আনসিস্টেমেটিক রিস্ক বা অ্যাভয়েডেবল রিস্ক। বুঝতেই পারছেন, unsystematic risk is that kind of risk which can be measured and also can be avoided. দেখেন unsystematic risk is that type of risk যেটাকে পরিমাপ করা যায়, আবার চাইলে এটাকে অ্যাভয়েডও করা যায়। সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক দুটোই ক্যান বি মেজার্ড, বাট সিস্টেমেটিক হচ্ছে cannot be avoided, আনসিস্টেমেটিক হচ্ছে can be avoided। এখন কত হচ্ছে মিস একটা এক্সাম্পল দেন, তাই না? একটু আগে 4 নাম্বার কোশ্চেনের অ্যানসার আপনারা করেছিলেন যে ফাইন্যান্সিয়াল রিস্ক বিষয়টা হচ্ছে এরকম, আমি কাউকে লোন দিয়েছি, এখন এই লেন্ডিং অ্যামাউন্টটা আমি আদায় করতে পারছি না, এই যে আমার আনএবিলিটি, এটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক। আমি চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারি না। সাপোজ
আমার কাছ থেকে একজন এসেছে লোন নিতে 5 লাখ টাকা, তার সাথে কথাবার্তা বলে বুঝলাম যে তাকে যদি আমি লোন দেই এই লোনের টাকাটা আমি আদায় করতে পারবো না। তাকে আমার 5 লাখ টাকা লোন দেওয়ার কথা, তাকে আমি লোন দিলে 5 লাখ টাকার 1 টাকাও আদায় করতে পারবো না। আই ক্যান মেজার যে তাকে যদি আমি লোনটা দেই এখানে আমার রিস্ক হচ্ছে 5 লাখ টাকা, বাট আই ক্যান অলসো অ্যাভয়েড ইট। কিভাবে? আমি তাকে লোনই দিব না। তাহলে ফাইন্যান্সিয়াল রিস্ক ইজ অলসো ওয়ান কাইন্ড অফ আনসিস্টেমেটিক রিস্ক। ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার পর্যন্ত। আসেন কোশ্চেন নাম্বার 7 এ চলে যাই। 7 এ বলা হয়েছে হোয়াট আর দ্য টেকনিক্স অর মেথডস অফ ক্যাপিটাল বাজেটিং। দেখি ক্যাপিটাল বাজেটিং এর টেকনিক্স বা মেথডস গুলো কি কি, আমরা যতদূর শেষ করতে পারি। আমাদের হাতে সময় আছে 4 মিনিটের মতো, যদি শেষ করতে পারি তাহলে ভালো, না পারলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে শেষ করব। ক্যাপিটাল বাজেটিং এর টেকনিক গুলো কি কি? ক্যাপিটাল বাজেটিং এর টেকনিক গুলোকে দুটো পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করা যায়। একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড বা টেকনিক, আর একটা হচ্ছে নন ট্রেডিশনাল মেথড বা টেকনিক। ট্রেডিশনাল টেকনিক হচ্ছে ওই টেকনিক যেটা কিনা টাইম ভ্যালু অফ মানিকে ফলো করে না, মেনে চলে না। আর নন ট্রেডিশনাল টেকনিক হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর সেই টেকনিক যেটা কিনা টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে। দেখেন আমি কি লিখেছি, ট্রেডিশনাল টেকনিক্স, ইট ইজ সাচ আ টেকনিক অফ ক্যাপিটাল বাজেটিং which does not consider the time value of money, যেটা টাইম ভ্যালু অফ মানি কে কনসিডার করে না। আর নন ট্রেডিশনাল টেকনিকে লিখেছি ইট ইজ সাচ আ টেকনিক অফ ক্যাপিটাল বাজেটিং which consider the time value of money। ওকে, তো এরপরে তাহলে আমরা শুরু করছি। আজকে মনে হয় আমাদের হাতে সময় তেমন নাইও, আমি এজন্য আর স্টার্ট করতে চাচ্ছি না, আমরা এই পর্যন্তই থাকি। তাহলে আপনারা কি শিখলেন? ক্যাপিটাল বাজেটিং এর যে টেকনিক গুলো আছে সেই টেকনিক গুলোকে দুটা পয়েন্ট অফ ভিউ থেকে, প্রধান দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করা যায়। একটা হচ্ছে ট্রেডিশনাল টেকনিক যেটা কিনা টাইম ভ্যালু অফ মানি কে কনসিডার করে না, আর আরেকটা হচ্ছে নন ট্রেডিশনাল টেকনিক যেটা কিনা টাইম ভ্যালু অফ মানি কে কনসিডার করে। তো ট্রেডিশনাল টেকনিকের মধ্যে দুটো টেকনিক আছে, একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড অর্থাৎ পিবিপি, আর একটা হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন অর্থাৎ এআরআর। নন ট্রেডিশনাল টেকনিকের মধ্যে তিনটা আইটেম আছে, একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি, আর একটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর, আর একটা হচ্ছে প্রফিট অ্যাবিলিটি ইনডেক্স। এখানে কেন জানি সমস্যা হওয়ার কারণে আমি লিখতে পারছি না, দেখি হয় কিনা। এখানে একটু কার্সরের প্রবলেম করছে, আমি লিখতে পারছি না। আজকে আমরা এই পর্যন্ত রেখে দিই, আমরা নেক্সট ক্লাস থেকে লেখার চেষ্টা করি। এই যে হচ্ছে না, ঝামেলা হয়ে যাচ্ছে। তো থাক, আমাদের এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাস আমরা বাকিগুলো ডিসকাস করব। এর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।